শিয়ালদা থেকে শুধুমাত্র আর কৃষ্ণনগর লোকাল নয়, এবার শান্তিপুর লোকাল ধরেও চলে আসতে পারেন মায়াপুর। বিশ্বাস হচ্ছে না তো? চলুন, হ্যাঁ একদম ঠিকই শুনছেন, শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে একেবারে নতুন রুটে আমি আজকে এক্সপ্লোর করতে চলেছি মায়াপুর। শিয়ালদা থেকে মায়াপুর ইস্কন নিয়ে যাব আজ আপনাদের এক অজানা পথ ধরে। নৌকায় বা লঞ্চে কোনো নদী না পেরিয়ে কিভাবে পৌঁছবেন মায়াপুর ইস্কনের মন্দির সরাসরি। এই জঙ্গলের মধ্যে দিয়ে আজকে আমি মায়াপুর যাব। আমার দেখানো এই নতুন ট্রেন রুট অনুসরণ করলে আপনাদের আর শিয়ালদা থেকে ধরতে হবে না ভিড়ে ঠাসা কৃষ্ণনগর লোকাল। মায়াপুর যাওয়ার জন্য আপনাদের আর থাকছে না কৃষ্ণনগর স্টেশনে নামার বাধ্যবাধকতা। কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটো বা অটোর সঙ্গে রেট কমানোর জন্য দরাদরি করার ঝামেলাও থাকবে না আমার এই রুটে। শিয়ালদা থেকে মায়াপুর আসতে এখন আর ৮০-৮৫ বা ১০০ টাকা খরচ নয়, খরচ অর্ধেক। আমার দেখানো এই নতুন রুটে আপনাকে পেরোতে হবে না কোনো নদী। এই পথ অনুসরণ করলে আপনার মায়াপুর ভ্রমণের খরচ হয়ে যাবে অর্ধেক। শিয়ালদা থেকে মায়াপুর পৌঁছে যাবেন মাত্র ৫০ টাকায়। মায়াপুর ইস্কন আমাদের বাঙালিদের শিখিয়েছে কিভাবে কৃষ্ণকে ঠাকুর থেকে নিজের ঘরের ছেলেতে রূপান্তরিত করে। শিয়ালদা থেকে মায়াপুর ইস্কন পৌঁছানোর জন্য আপনারা সাধারণত কৃষ্ণনগর লোকালের ভরসাতেই থাকেন, কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যাব অন্য একটা নতুন রুটে। পুরো জিনিসটার উপরে একটা ক্ষীর দেওয়া আছে, যে রাস্তা অনেক বাঙালির কাছে আজও অচেনা। শিয়ালদা থেকে শান্তিপুর, গেদে অথবা রানাঘাট লোকাল ধরেও আমার দেখানো এই রুটে আপনি পৌঁছে যাবেন ইস্কন। এর আগে আমি কখনো মায়াপুর আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম। লোকচক্ষুর আড়ালে পড়ে থাকা বাংলার এক অজানা রেল স্টেশনকে নিয়ে আসবো আজ আপনাদের দরবারে। প্রচারের আলোয় পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা চাই আপনাদেরও। লোক বলতে, প্যাসেঞ্জার বলতে দেখুন আমি আছি, আর এখানে পুরো স্টেশনটাই প্রায় জনশূন্য। আজকে আমি এসেছি শান্তিপুর লোকাল ধরে। দেখুন, চলুন আপনাদের শিয়ালদা স্টেশনে নিয়ে যাই কিভাবে আমি পৌঁছালাম এই নতুন রুট ধরে মায়াপুরে। আমি চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনের বাইরে, আর আমি এখান থেকে আজকে যাব মায়াপুর। একটা ঐতিহাসিক জার্নি হতে চলেছে আপনাদের সকলের জন্য, কারণ এই জার্নিটা আপনারা আগে কখনো দেখেননি। দেখুন এখন ৭টা ২০ বাজে, আর আমি ধরবো ৭টা ২৫ শান্তিপুর লোকাল। দেরি হয়ে গেছে, ৩ মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আমি উঠে পড়েছি ৭টা ২৫ শান্তিপুর লোকালে, কিন্তু আপনারা চাইলে এর আগে ৬টার সময় শান্তিপুর লোকাল, ৬টা ২০ রানাঘাট, অথবা ৭টা ৫৩ কৃষ্ণনগর লালগোলা, যেটা এখান থেকে কৃষ্ণনগর লোকাল হিসেবে যায়, সেগুলো ধরলেও এই একই রুটে পৌঁছাতে পারবেন। আপনারা যারা দেখছেন প্রত্যেকের জন্য একটা নতুন জার্নি হতে চলেছে। ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা থেকে ছেড়ে দিল আমাদের শান্তিপুর লোকাল। আর সব থেকে বড় কথা যেটা, এই ৩ নম্বর থেকে ছাড়লো, কিন্তু এই ট্রেনটা কিন্তু যথেষ্ট ফাঁকা, এখানে কিন্তু খুব একটা বেশি প্যাসেঞ্জার নেই। শান্তিপুর লোকাল আর রানাঘাট এটা কিন্তু হালকা হয়, ভিড় এত বেশি হয় না কৃষ্ণনগরের মতো। তাহলে আপনাদের দেখাবো একদম নতুন একটা রুট। শুধুমাত্র যে ট্রেন রুট এটা তা নয়, এটার সাথে থাকবে একটা হাই স্পিড বাস জার্নি। সব মিলিয়ে আজকের একদম একটা ঐতিহাসিক জার্নি হতে চলেছে মায়াপুরের জন্য। আপনারা যারা বিধাননগর থেকে আসবেন ৭টা ৩২-এ ১ নম্বর থেকে এই ট্রেনটা আপনারা পাবেন। দমদম জংশন থেকে এই ট্রেন ছেড়ে যাওয়ার টাইম ৭টা ৩৬। ঘড়িতে সময় ৭টা ৪১। ট্রেন ঢুকলো বেলঘরিয়া। বাংলার ময়দানের অনেক বিখ্যাত ফুটবলারকে তৈরি করেছে এই বেলঘরিয়া। ভোরের ট্রেন, তাই সকালে যাত্রীদের খুব একটা বেশি ভিড় নেই স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে। সকাল ৭টা ৫২ ট্রেন ঢুকলো সোদপুর। ট্রেনের জানলা দিয়ে উঁকি মারল সোদপুরের গোদরেজ প্রপার্টিজের আবাসন। বিরিয়ানি শহর ব্যারাকপুরকে পেছনে ফেলে আমাদের ট্রেন পৌঁছালো পলতা। জগৎতলকে পেছনে ফেলে আমরা পৌঁছে গেলাম বড়মার শহর নৈহাটি। সকাল ৮টা ২৭ বাজে। নৈহাটির প্ল্যাটফর্মগুলোতে নিত্যযাত্রীদের ভিড় খুঁজে পাওয়া বেশ দুষ্কর। আজ যদিও রবিবার, তবুও মানুষজন সত্যি অপ্রত্যাশিতভাবে ভীষণভাবে কম। সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের বাড়ি রয়েছে এই নৈহাটিতেই। নৈহাটির ইয়ার্ডে আমাদের সাথে দেখা হলো ১৩-১৮-৭ মা তারা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে রামপুরহাট যায়। কালী সাধক রামপ্রসাদের ভিটে এই হালি শহরে। ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত শহর কল্যাণী। এখানে বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে এইমস। এছাড়াও রয়েছে নদিয়া জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় কল্যাণী ইউনিভার্সিটি। আপনারা যদি শিয়ালদা থেকে সকাল ৭টা ৪০-এর আপ গেদে লোকাল ধরেন, তাহলেও এই রুটেই পৌঁছে যাবেন। কৃষ্ণনগর লোকাল এত বেশি ভিড় হয় যে আমাদের জন্য যদি শান্তিপুর বা গেদে বা রানাঘাটে যদি আপনারা পৌঁছতে পারেন মায়াপুর,
তাহলে এটা একটা বিশাল বড় ব্যাপার হবে। কারণ এই যে টোটো বা অটো, তাদের সাথে বিভিন্ন রকমের রেটের দরদাম করতে হয় মায়াপুর যাওয়া নিয়ে, সেইটাকেও আমরা এড়িয়ে যেতে পারবো। সকাল 8:50-এ শিমুরালি এবং পালপাড়া পেরিয়ে ট্রেন ঢুকলো চাকদা, তবুও এখানেও যাত্রীদের কোনোই ভিড় নেই। মায়াপুর যাওয়ার সময় কৃষ্ণনগর লোকালের ভিড় এবং চাকদা স্টেশনের এই ভিড় আপনাদের কাছে খুবই পরিচিত দৃশ্য, কিন্তু আজকেরটা সত্যি ভীষণই অপ্রত্যাশিত। যেমন ট্রেন ফাঁকা, তেমনই প্ল্যাটফর্মও ভীষণই ফাঁকা। এই শান্তিপুর লোকাল ধরে আমি যাব রানাঘাট পর্যন্ত, আর তারপর রানাঘাট থেকে আমি ট্রেন চেঞ্জ করব। রানাঘাট থেকে নতুন যে ট্রেন দিয়েছে রানাঘাট লালগোলা, যে নতুন ট্রেন দিয়েছে 9:22-এ, সেই ট্রেনটা আমরা ধরবো। আর শান্তিপুর রানাঘাটে ঢোকার টাইম হচ্ছে 9:16-তে, 9:16-র আগেই ঢুকে যাবে, আশা করি 9:14-তে বা 15-তে ঢুকে যাবে শান্তিপুর। তারপর আমরা এটাকে চেঞ্জ করে ওখান থেকে রানাঘাট থেকে আমরা বাহাদুরপুর গিয়ে নামবো। 9:12 বাজে আর আমি নেমে গেলাম রানাঘাট স্টেশনে। এবার এখানে 1 নম্বরে নামলো শান্তিপুর, এখান থেকে যাব আমি 3 নম্বরে। 3177 রানাঘাট লালগোলা ইএমইউ প্যাসেঞ্জার ধরবো, কিন্তু এখনো ট্রেন আসেনি 3 নম্বরে, ফাঁকা। আর 1-এ শান্তিপুর দাঁড়িয়ে আছে। রানাঘাট লালগোলা ইএমইউ প্যাসেঞ্জারটা আসলে আসে বনগা থেকে, বনগা রানাঘাট হয়, তারপর রানাঘাটে দাঁড়ায় 9:22 রানাঘাট থেকে ছেড়ে লালগোলার দিকে যায়, এবং এই ট্রেনটা ধরে আমি যাব বাহাদুরপুর। আপনারা একেবারে শিয়ালদা থেকে টিকিট কেটে নিতে পারবেন। কৃষ্ণনগরের জন্য যেমন 25 টাকা লাগে, বাহাদুরপুরের জন্য 25 টাকাই ভাড়া। রানাঘাটে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো 3374 বনগা রানাঘাট লোকাল। এই ট্রেনটা বনগা থেকে সকাল 8:27 ছেড়ে আসে রানাঘাট লোকাল হিসেবে, এবং তারপর রানাঘাট থেকে ইএমইউ প্যাসেঞ্জার হয়ে লালগোলার উদ্দেশ্যে চলে যায় 9:22। ট্রেন অতিক্রম করলো চুনি ব্রিজ, আমরা চলে এলাম কালীনারায়ণ। বর্ষাকালে, বিশেষত শ্রাবণ মাসে, রাসেল ভাইপার এবং কালাচের থেকে রক্ষার জন্য বাংলার মানুষের চিরায়ত বিশ্বাস এবং ভরসা মা মনসার ওপরেই। সকাল 9:47-এ আমাদের ট্রেন এসে দাঁড়ালো বাতকুল্লা। মায়াপুর আসার খরচ এখন আর 80, 85 বা 100 নয়। শিয়ালদা থেকে মায়াপুর আসার খরচ একেবারে অর্ধেক। আমাদের ট্রেন এসে পৌঁছালো কৃষ্ণনগর। তবে আমি কৃষ্ণনগরে নামবো না, আমি নামবো কৃষ্ণনগরের পরের স্টেশন বাহাদুরপুর। 9:58 বাজে, এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 10টার সময় ছেড়ে দেবে। আমি ঠিক এর পরের স্টেশনে নামবো বাহাদুরপুর। আর আমি এখানে যারা মায়াপুর যাওয়ার জন্য যারা যাবেন আর কি, তারা এই ট্রেন থেকে কিন্তু নেমে পড়েছেন কৃষ্ণনগর, কিন্তু কৃষ্ণনগর থেকে আমি মায়াপুর যাবো না, আমি যাবো একটা অন্য রুটে। দেখুন এখান দিয়ে যাচ্ছে সবাই। ট্রেন ছাড়লো কৃষ্ণনগর, আমি এর পরের স্টেশনে নামবো বাহাদুরপুর। যার বাইরে কৃষ্ণনগর শহরের উপকণ্ঠে সবুজে ঢাকা গ্রাম পঞ্চায়েত ভাতজাংলা, দূরে কৃষ্ণনগরের সেন্ট্রামের ফ্ল্যাট। আমাদের এই রেল যাত্রায় আমরা ব্রিজের ওপর দিয়ে পেরিয়ে গেলাম জলঙ্গি নদী। বর্ষার জলে জলঙ্গির ওপর ভেসে এসেছে কচুরিপানা, সবুজ মসৃণ গালিচার মতো লাগছে দেখতে। আমি আসলাম হচ্ছে এখন বাহাদুরপুর। এবার বাহাদুরপুর থেকে আমি যাব সকালবেলা 7:25-এর শান্তিপুর লোকাল ধরেছিলাম, যেটা ধরে এসেছি রানাঘাট, এবং রানাঘাট থেকে 9:22-এর রানাঘাট লালগোলা লোকাল ধরে নামলাম বাহাদুরপুর। 30 টাকা পার হেড ভাড়া। 30 টাকা পার হেড? না, আমি টোটোতে যাব না, আমি যাবো মায়াপুরি, কিন্তু আমি বাসে যাব। জানি আমি ওইটা। এটা বাহাদুরপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমি এখন ওভারব্রিজের ওপর দিয়ে উঠে যাব। উঠে গিয়ে ওখান থেকে 2 নম্বরের দিকে যাবো আর কি। প্ল্যাটফর্মটা ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গিয়ে আমি একটা রাস্তার উপরে গিয়ে উঠবো। তারপরে চলুন কিভাবে যাচ্ছি দেখাই। মায়াপুর তো সবাই আসে, কিন্তু আমি আসছি আজকে প্রথমবারের জন্য। এর আগে আমি কখনো মায়াপুর আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম। আর দ্বিতীয় কথা হচ্ছে, কৃষ্ণনগর দিয়ে মায়াপুর গেলে এখন আর ওই টোটো বা অটোতে আপনাকে 180 এই সমস্ত রেটের মধ্যে যেতে হবে না।
মায়াপুর যেতে পারবেন একদম অর্ধেক খরচে। এবং তার থেকেও বড় কথা, এটা একটা নতুন মায়াপুর যাওয়ার রুট। বাহাদুরপুর স্টেশনটা আপনাদের দেখিয়ে দিই। এই স্টেশনের একটা বৈশিষ্ট্য রয়েছে, এটা কিন্তু একটা বাহাদুরপুর রিজার্ভ ফরেস্ট। দেখুন চারিদিকে এই জঙ্গল, এই রিজার্ভ ফরেস্টের মধ্যেই কিন্তু এই স্টেশনটা। কৃষ্ণনগরের ঠিক পরবর্তী স্টেশন, কৃষ্ণনগর থেকে 7 কিলোমিটার। চলুন। বাহাদুরপুর স্টেশনের লোক বলতে, প্যাসেঞ্জার বলতে দেখুন আমিই আছি। আর এখানে পুরো স্টেশনটাই প্রায় জনশূন্য। এখন বাজে সকাল 10টা 06। আর আমার সামনে দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মের, এই দেখুন এখানে 2 নম্বর প্ল্যাটফর্মের থেকে বাঁ দিকে রাস্তা বেরিয়ে গেছে, বাহাদুরপুর স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা দিয়েই আমি যাব। এই জঙ্গলের মধ্যে দিয়ে আজকে আমি মায়াপুর যাব। আর সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে জাতীয় সড়কের রাস্তা। সামনের এই রাস্তাটা কিন্তু জাতীয় সড়ক, মানে এটা হচ্ছে NH-34 ছিল আগে, 34 নম্বর জাতীয় সড়ক, এখন NH-12 জাতীয় সড়ক হচ্ছে 12 নম্বর। সামনের দিকটা ঠিক কিরকম, জাতীয় সড়ক 12 নম্বরে গিয়ে আমরা উঠছি। আর তার থেকেও বড় কথা যেটা, এই জায়গাটা একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। চলুন আপনাদের জায়গাটা দেখাই। এরকম দোকান পাবেন, এই দোকানে খাওয়া দাওয়া কিছু পেতে পারেন। কি কি পাওয়া যায় আপনার দোকানে? খাওয়া দাওয়া কি পাওয়া যায়? আমি তুলছি, আপনার ছবিটা তুলবো, বিখ্যাত করবো আপনাকে। বলুন কি কি খাওয়া দাওয়া, কি কি বিক্রি করেন? ঘুগনি মুড়ি, সবজি ভাত। আর এই পরোটা বিক্রি করেন না? ঘুগনি মুড়ি কত করে? 20 টাকা। সামনে দেখুন, এটা এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে জাতীয় সড়ক 12। এখানে এই ইন্ডিকেটরটা রয়েছে, আমি এইখান দিয়ে বেরিয়ে এসেছি, এই স্টেশনের এখান দিয়ে বেরিয়ে এসেছি। আর এই হচ্ছে জায়গাটা। এখান দিয়ে আমি সরাসরি মায়াপুর যাওয়ার বাস পাবো, মায়াপুর ইস্কনে যাওয়ার বাস পাবো। আমাকে পেরোতে হবে না কোনো নদী, কোনো টোটো বা অটো, কিছুই নিতে হবে না। সরাসরি পৌঁছে যাবো মায়াপুর ইস্কনের একেবারে মন্দিরে। এখান থেকে ডিরেক্ট বাস পাবো মায়াপুর যাওয়ার। আর আমার এপাশে যেটা দেখছেন জায়গাটা, এইদিকে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে বাহাদুরপুর রিজার্ভ ফরেস্ট। আর আমি এত ঘামছি কেন, যদি আপনাদের প্রশ্ন হয়, তাহলে চলুন আপনাদের উত্তরটা দিয়ে দিই আমি, কেন আমি এত ঘামছি। রাস্তার ক্রস করে আমি যদি এপাশে আসি, তাহলে এই যে জায়গাটা আছে, এটা হচ্ছে বাহাদুরপুর রিজার্ভ ফরেস্ট। এবং এই জায়গাটার একটা বিশেষ তাৎপর্য আছে। এই জায়গাটার ওপর দিয়ে পৃথিবীর কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। দেখুন, চলুন আপনাদের দেখাই জায়গাটা। উই আর ক্রসিং দ্য ট্রপিক অফ ক্যান্সার। একটু বাদেই দেখাবো আপনাদের। কর্কটক্রান্তি রেখার বৈশিষ্ট্য আপনারা জানেন, পৃথিবীর যে অঞ্চলের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়, সেই অঞ্চলে অত্যাধিক গরম, গ্রীষ্মকালে অত্যাধিক গরম এবং শীতকালে প্রচন্ড ঠান্ডা পড়ে। এবং তারই নমুনা হচ্ছে এটা। ইউ আর নাও ক্রসিং দ্য ট্রপিক অফ ক্যান্সার। এই যে জায়গাটা দেখছেন আপনারা, এই জায়গাটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, পৃথিবীর কর্কটক্রান্তি রেখা এর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমি আছি এখন বাহাদুরপুর রিজার্ভ ফরেস্টে। আর এই যে জায়গাটা, এই কর্কটক্রান্তি রেখা পূর্ব ভারতের এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম ভারতে গুজরাট রাজ্যের ওপর দিয়ে গিয়ে, আরব সাগরের ওখান দিয়ে গিয়ে, পাকিস্তানের করাচি বন্দরের ওখান দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এই হচ্ছে সেই কর্কটক্রান্তি রেখা। দেখুন, দেখুন আমার বাস এসে গেছে। আমি এই বাসটা করেই যাব এখন মায়াপুর। দেখুন, বাহাদুরপুর থেকে ধরবো বাসটা। বাহাদুরপুর থেকে বাসটা ধরে নিলাম আমি যাচ্ছি মায়াপুর এখন এই বাসটা ধরে। এটা হচ্ছে বাহাদুরপুর স্টেশন। বাহাদুরপুর থেকে আমি 10 মিনিটের মধ্যেই কিন্তু বাসটা পেয়েছি। এবার দেখি কতক্ষণে পৌঁছায় মায়াপুর, আপনাদের দেখাবো পুরো জার্নিটাই এখানে। জাতীয় সড়কের এই জায়গাটা 4 লেন রাস্তা। রাস্তার ডান পাশে রয়েছে বড় একটা ঝিল, জায়গাটার নাম চৌগাছা। এই বাঁ দিক দিয়ে মায়াপুর যাওয়ার রাস্তা, কিন্তু এই বাসটা প্রথমে যাবে ধুবুলিয়া এখান থেকে, এবং ধুবুলিয়া বাস স্ট্যান্ডে এটা কিছুক্ষণ দাঁড়াবে। তারপর 5-7 মিনিট পর আবার ওখান থেকে ব্যাক করে এসে রাস্তাটা যাবে। এখান থেকে ধুবুলিয়া বেশিক্ষণ না, 100-200 মিটার হবে। এই জায়গাটার নাম হচ্ছে চৌগাছা। দেখুন, আমরা ঢুকছি এখন ধুবুলিয়া বটতলা।
আর পেছনে আমরা যে স্টপেজটা পেরিয়ে এসেছি সেটা হচ্ছে হাসাডাঙ্গা, ওই জায়গাটার নাম। আর এটা হচ্ছে ধুবুলিয়া বটতলা। রাস্তার বাঁ পাশে পড়ল ধুবুলিয়ার ঐতিহ্যপূর্ণ স্কুল সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়। এখান থেকে বাসটা ঘুরিয়ে নিল এরকম ধুবুলিয়াতে। সকালবেলা বেরিয়েছেন কোথা থেকে ব্রেকফাস্ট করবেন, সেই জন্য আমি চলে এসেছি এখন ধুবুলিয়ার এই বিখ্যাত মিষ্টির দোকান যার নাম ঝর্ণা সুইটস। চলুন এখানে কি কি পাওয়া যায় দেখি। পেড়াই পরোটা কত করে? আর এখানে আপনাদের সব থেকে ভালো মিষ্টি কি কি আছে? 100 পেড়াই পরোটা দিয়ে দেবেন আমাকে এটার সাথে। ঝর্ণা সুইটস থেকে খাবার দাবার নিয়ে নিলাম, এবার এখানে উঠে পড়বো বাসে আবার। ধুবুলিয়া থেকে বাস ছেড়ে দিল, বেশ 10 মিনিট পরেই ছেড়ে দিয়েছে। যতক্ষণ দাঁড়িয়েছিল তারপর 10 মিনিট ওয়েট করলো, তারপর ছেড়ে দিল। জাতীয় সড়কের বাঁ দিকে পড়ল ধুবুলিয়া দেশবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ধুবুলিয়ার প্রাণের স্কুল এটা। ধুবুলিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা জাতীয় সড়ক 12 মানে NH 12 দিয়ে সরাসরি আসলাম মায়াপুর মোড়। এটা হাসাডাঙ্গার একটু কাছেই জায়গাটা। এই মায়াপুর মোড় থেকে এবার এখানে টার্ন নেবো ডান দিকে, এই রাস্তাটা দিয়ে ডান দিকে টার্ন নেবো। এখানে একটা রেলগেট পড়বে সামনে, এটা কৃষ্ণনগর লালগোলা রুটের ট্রেনের রেলগেট। কর্কটক্রান্তি রেখা সংলগ্ন এলাকার আবহাওয়া হয় উষ্ণ এবং আর্দ্র, সুতরাং নিয়মিত জল পান একান্ত জরুরি যদি আপনি বাসের ইঞ্জিনের কাছে বসে থাকেন। এই জায়গাটা চৌগাছার গ্রামীণ এলাকা বা জনপদ। রাস্তার ডান দিকে যে অংশটা দেখছেন সেটা চৌগাছার প্রাচীন জনপদের অংশ, আর রাস্তার বাঁ দিকটা ছিল মূলত জলাভূমি। এখন তবে এখানে কলা চাষ করা হয় এবং বেশ কিছু ঘরবাড়িও তৈরি হয়েছে। রাস্তাঘাট বেশ ভালো, প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে, তবুও এখানে জলকাদা বলে কিছুই নেই। চৌগাছার পরের গ্রামটার নাম সোনডাঙ্গা। এই অঞ্চলের রাস্তাটা খুবই সুন্দর, দুর্দান্ত। এখানে রাস্তা পিচের নয়, পুরো রাস্তাটার মধ্যে ওই সিমেন্টের স্ল্যাব বসানো। এই অংশে আসতে এই বাস তার নিজের গতি বাড়ালো। এখানে বিভিন্ন রকম ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে। মায়াপুরে ইস্কনের মন্দির তৈরি হওয়ার পর এখানে ঘরবাড়ির সংখ্যা বেড়েছে, তবে চিরায়ত বাংলার গ্রামীণ রূপই আপনি এখানে দেখতে পাবেন। রাস্তায় একটা বাঁক নিয়ে আমাদের বাস এগিয়ে চলল জলঙ্গি নদীর ঠিক পাশ দিয়ে। এখন পাটের মরশুম, পাট চাষিরা রাস্তার পাশে তাদের গাড়ি করে পাট এনে বোঝাই করেছেন জলঙ্গিতে পাট জাগ দেওয়ার জন্য। এবছর বৃষ্টি যথোপযুক্ত হয়নি, সুতরাং মাঠে জলও ঢোকেনি। একমাত্র পাট জাগ দেওয়ার ভরসার জায়গা এই জলঙ্গি নদীর জল। বাসের পাশ দিয়ে ক্রস করলো একটা বিদেশি গাড়ি। বুঝতেই পারলাম আমরা মায়াপুরের খুব কাছাকাছি চলে এসেছি। বাঁ দিকের এই পুকুরটা আসলেই বুঝতে পারবেন আপনি এসেছেন আরেকটা নতুন গ্রামে। এই গ্রামটার নাম বামন পুকুর। এখন আমরা যে জায়গাটা এসেছি সেটার নাম বামন পুকুর বাজার। বামন পুকুরের বড় মসজিদ পেরিয়েই এই বাজার এলাকাটা। একটা গ্রামীণ বাজার, তবুও অনেক যথেষ্ট চওড়া রাস্তাঘাট এবং প্রচুর লোকজনের জনসমাগমও রয়েছে। রাস্তার বাদিকে পড়ল মায়াপুরের একটি প্রাচীন মঠ, শ্রী চৈতন্য মঠ মায়াপুর। সামনেই মায়াপুরের ফেরিঘাট, এই রাস্তাটার সামনে। দেখুন আমার সামনেই দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দির। অভয়চরণ আশ্রমের পাশে এটা মায়াপুরের সবজির বাজার। এখান থেকে মায়াপুরের এবং স্থানীয় আশেপাশের গ্রামের মানুষেরা বাজার হাট করে থাকেন। আপনাদের আরও দেখাবো মাত্র 100 টাকায় আপনারা মায়াপুরে কোথায় 4 জন থাকতে পারবেন। মায়াপুরে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির। এই মন্দিরের নাম টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন
মায়াপুরে কোন জায়গায় গেলে কৃষ্ণ, শ্রী রাধিকা এবং তার অষ্টসখীর বিগ্রহ আপনারা দেখতে পাবেন? আমি নেমে পড়লাম মায়াপুর ইস্কনের একদম গেটের সামনে, আর আমার বাস পেছনে ছেড়ে চলে গেল। বাসটা যাবে হচ্ছে মায়াপুরের ঘাটের দিকে। এই বাসে আসতে আমার টোটাল খরচ হয়েছে বাহাদুরপুর থেকে মায়াপুর ইস্কন পর্যন্ত টোটাল বাসে ভাড়া নিয়েছে 25 টাকা। শিয়ালদা থেকে মায়াপুর আসতে এখন আর 80-85 বা 100 টাকা খরচ নয়, খরচ অর্ধেক। মায়াপুরের খরচ এবার অর্ধেক। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মায়াপুর ইস্কনের নতুন মন্দিরের কাজ ঠিক কতটা হলো, কিভাবে আপনি মায়াপুরের সবথেকে গুরুত্বপূর্ণ গদা ভবনের মহাপ্রসাদ পাবেন। এখানে অখণ্ড হরিনাম কীর্তন হয়, দেখুন। গদা ভবনের মহাপ্রসাদে কি কি থাকছে সব কিছুই রয়েছে আমাদের এই তথ্যমূলক ভিডিওতে। টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দির, এটা তৈরি হচ্ছে, বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির তৈরি হচ্ছে, দেখুন। আর এখানে ফেজে ফেজে কিছু লোককে নিয়ে গিয়ে দেখানো হয় মন্দিরে কতদূর কাজ হয়েছে। এই ওপরের জায়গাগুলো দেখুন, এগুলো কিন্তু রাজস্থানী সেই যে প্রাসাদ, সেই প্রাসাদের অনুকরণে এই যে জানলাগুলো তৈরি হচ্ছে। কি সুন্দর, অসাধারণ। আপনারা যদি মায়াপুরে এসে এটিএমে টাকা তুলতে চান, এখানে পেছনে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি এবং অ্যাক্সিসের আপনারা কিন্তু ক্যাশ ডিপোজিট মেশিনও পাবেন, এছাড়া আপনারা উইথড্রয়ালও করতে পারবেন, এখান থেকে এটিএমে ক্যাশও তুলতে পারবেন। আমি এখন যাচ্ছি গদা ভবন, আর এই পাশে রান্না হচ্ছে গোবিন্দাম রেস্টুরেন্ট। সামনের দিকে গদা ভবন যাওয়ার রাস্তা। দুটো অ্যাডাল্ট, একটা বাচ্চা। কত? গদা ভবনের জন্য যে মহাপ্রসাদ পাওয়া যায়, সেই মহাপ্রসাদের টিকিট আমি কিন্তু কেটে নিয়েছি। গদা ভবনের কাউন্টারের ভেতরে রিসেপশন থেকে আমি টিকিটটা কেটে নিয়েছি মহাপ্রসাদের জন্য। এখানে নামহট্ট ভবনের রিসেপশন, এখান থেকে কুপন পাওয়া যায় প্রসাদের। কাঠ রাখা আছে, প্রসাদের জন্য তৈরি হচ্ছে এখানে প্রসাদ ঘর। দেখুন এখানে রয়েছে শ্রুতি ভবন, দেখুন গীতা ভবন, দেখুন এখানে গীতা ভবন যাওয়ার রাস্তা। এই গীতা ভবনে আপনারা চাইলে থাকতেও পারেন, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে। যদি গীতা ভবনে থাকেন তাহলে গীতা ভবন থেকে দেখতে পাবেন এই দেখো, বিশ্বের সবথেকে বৃহত্তম হিন্দু মন্দির। এখানে দেখুন বিভিন্ন জায়গায় যাওয়ার রাস্তাগুলো দেওয়া আছে। আমার পেছনে দেখছেন যেটা, সেটা হচ্ছে গৌর নিতাই ধর্মশালা। এখানে আপনারা 4 জন থাকতে পারবেন 100 টাকা, আর 10 জন থাকতে পারবেন মাত্র 300 টাকার বিনিময়ে। মায়াপুরের শ্রী চন্দ্রোদয় মন্দিরের এটা হচ্ছে নতুন বিল্ডিং যেটা তৈরি হচ্ছে, নতুন মন্দির। আর পুরনো মন্দিরের মধ্যে বিগ্রহ রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন রাধা, কৃষ্ণ এবং কৃষ্ণের 8 সখী। এছাড়াও রয়েছে শ্রী নরসিংহদেবের বিগ্রহ, এছাড়াও রয়েছে শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দের বিগ্রহ। এটা পুরনো মন্দিরের ভেতরে রয়েছে। এই নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে, এই যে ওপরে যে শেডটা দেখছেন, এখানেই পুরনো মন্দির। বেলা 1টার সময় একটু আগে বিগ্রহ দর্শন করে আসলাম, খুব সুন্দর আরতি হচ্ছিল, আর ভোগ আরতি। আর এটা হচ্ছে নতুন মন্দির। মন্দিরে ঢোকার আগে আপনাদের সমস্ত মোবাইল এখানে জমা দিতে হবে। এটা হচ্ছে মোবাইলের কাউন্টার, আর মোবাইল জমা দেওয়ার জন্য, মোবাইলে রাখার জন্য খরচ হচ্ছে 5 টাকা করে একটা মোবাইল। আর জুতো রাখার কোনো খরচ নেই, জুতো আপনারা এখানে শু স্ট্যান্ডে রাখতে পারেন। এছাড়াও 1 ঘন্টা গঙ্গার মাঝে এখানে বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে, এগুলো থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারেন। হরিনাম সংকীর্তনের সহযোগে নৌকা আর আপনাদের সিধা মায়াপুরে আসা সার্থক করুন। দেখুন এখানেই বাস দাঁড়িয়ে আছে, বাস কিন্তু এখানেই পেয়ে যাবেন আপনারা কলকাতা যাওয়ার। নতুন মন্দিরের বাইরের অংশে এখন শ্বেত পাথরের টাইলস এবং পাথর বসানোর কাজ চলছে। এই মন্দিরের ওপরের অংশটা অর্থাৎ গম্বুজটা অনেকটা ভ্যাটিকান সিটির আদলে তৈরি, এবং জালনাগুলো ভারতবর্ষের প্রাচীন মেওয়ারের রাজবংশের প্রাসাদের অনুকরণে তৈরি। আমার পেছনে যে মন্দিরটা দেখছেন, এটাই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, মায়াপুরের শ্রী চন্দ্রোদয় মন্দির। এখানেই রয়েছে মূল বিগ্রহগুলো, আর এর মধ্যে রয়েছে কৃষ্ণ,
শ্রী রাধা এবং তার 8 সখী, অষ্টসখী। এছাড়াও রয়েছে শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ, গৌর ভক্তবৃন্দ। এছাড়া আপনারা এখানে দেখতে পাবেন শ্রী শ্রী নৃসিংহদেবের বিগ্রহ। এই সমগ্র মন্দিরটার ভেতরে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য আমি ভেতরের অংশটা দেখাতে পারছি না, আপনাদের বাইরে থেকে দেখালাম। আর এইটা হচ্ছে নতুন মন্দির, এইখানে নতুন মন্দির দেখতে পাচ্ছেন আপনারা, আর এটা হচ্ছে পুরনো মন্দির। এরপর চলে আসলাম গদা ভবনের প্রসাদ গ্রহণ করতে। হ্যাঁ, গদা ভবনের টিকিটের লাইনে দাঁড়িয়েছে, এই যে টিকিট গদা ভবনের মহাপ্রসাদ। গদা ভবনের মহাপ্রসাদের জন্য চলে এলাম। 1টা থেকে 2:30 পর্যন্ত দেওয়া হয় এই মহাপ্রসাদ। গদা ভবনের প্রসাদ দেখুন, এখানে ভাত, ডাল, ভেজ ডাল, মটর পনিরের তরকারি, এখানে একটা পকোড়া, আর এখানে একটা ভেজিটেবলস। আর প্রথমে রুটি খাবি বাবা? এই পায়েসটা কিন্তু খুবই সুন্দর খেতে। হ্যাঁ, 300 টাকায় দাম কিনি একটা। মায়াপুরে আপনারা অবশ্যই দর্শন করুন শ্রী প্রভুপাদের মন্দির। প্রভুপাদ হলেন মায়াপুর ইস্কনের প্রতিষ্ঠাতা। এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভেতরের অংশটা আপনাদের দেখাতে পারলাম না, বাইরে থেকেই দেখালাম প্রভুপাদের সমাধি মন্দির। ঝর্ণা সুইটস থেকে যে মিষ্টিটা নিয়েছিলাম, সেই মিষ্টিটা বাড়িতে নিয়ে এসেছি। ওখানকার দোকানদার বলেছিল যে ক্ষীরপুলি, এই মিষ্টিটার নাম হচ্ছে ক্ষীরপুলি, এবং ওটা ওখানকার সব থেকে ভালো মিষ্টি। দেখুন কিভাবে কাটছে, দেখুন খুব নরম, খুবই সুন্দর। ওপরে একটা ক্ষীরের একটা আস্তরণ রয়েছে, আর ভেতরে একটা রসের মিষ্টি। আর এই ওপরে ক্ষীরের কিছু জিনিস রয়েছে যেগুলো এই মিষ্টির ওপরে এমনি দেওয়া আছে। এটা পুরো ক্রিমের মতো একটা জিনিস। জিজ্ঞেস করেছিলাম দোকানদারদের আপনার এখানকার স্পেশালিটি কি, ওনারা বলেছিলেন ক্ষীর সিমুই। এই মিষ্টিটা আমি আগে কখনো শুনিনি নাম, ক্ষীর সিমুই। সেই মিষ্টিটা ওনাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমি নিয়েছিলাম। সেটা দেখতে খানিকটা এরকম। বাড়িতে নিয়ে এসেছি আমি মিষ্টিটা, দেখুন পুরো সিমুই দেওয়া আছে এখানে। আমরা যেমন সিমুইয়ের পায়েস করি সেরকমই সিমুই, কিন্তু এটার ভেতরে একটা একটা মানে ঘিয়ের গন্ধ আসছে। আর তাছাড়া এই পুরো জিনিসটার উপরে একটা ক্ষীর দেওয়া আছে। অপূর্ব খেতে, এক্সেপশনাল।